লালি, এই নে তোর ঘাস। এই ঘাসগুলো খেলে তোর পেট একদম ভরে যাবে। তুই ঘাস খেতে থাক, আর আমি একটু আলুর জমিটা গিয়ে দেখে আসি। তুই আবার বাড়ির বাইরে যাস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মালিক, তুমি জমিতে যাও, আমি বাড়িতেই আছি। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি এই ঘাসগুলো খেয়ে নিচ্ছি। লালির মুখে এমন কথা শুনে টুনি নিশ্চিন্তে জমিতে চলে যায় আর জমির আগাছাগুলো পরিষ্কার করতে থাকে। আর আগাছা পরিষ্কার করা শেষ হলে টুনি বিকেলে বাড়িতে ফেরে। মালিক, তুমি বাড়িতে ফিরে এসেছো? হ্যাঁ রে লালি, আমি বাড়িতে ফিরে এসেছি। আয়, তোকে এবার আমি ঘরে নিয়ে যাই। সেই সকাল থেকে তুই এখানেই দাঁড়িয়ে আছিস। এবার তুই ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নে, নয়তো তোর শরীর খারাপ করবে। এরপর টুনি লালিকে ঘরে নিয়ে যায় আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে মিষ্টি দিয়ে তোতাকে বলতে থাকে, তোতা, এই তোতা, তুমি আর কত ঘুমাবে বলো তো? এবার তো সকাল গড়িয়ে দুপুর হয়ে আসছে, ঘরে চাল ডাল কিছুই নেই। আমি রান্না বসাবো কখন বলো তো? মিষ্টি টিয়ে, তুমি আমাকে বিরক্ত করো না তো, আমাকে একটু শান্তি করে ঘুমোতে দাও। কি? আমি এখানে খিদের জ্বালায় মরছি আর তুমি পড়ে পড়ে ঘুমাবে? তা আমি কিছুতেই হতে দিব না। এক্ষুনি তুমি বিছানা থেকে ওঠো, নয়তো এ বাড়িতে তোমার কোনো জায়গা হবে না, বলে দিলাম। মিষ্টি টিয়ের কথা শুনে তোতা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর বাজারে যায় চাল ডাল কিনতে। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি লালিকে বলতে থাকে, লালি, তুই জানিস আমার জমির আলুগুলো বড় হয়েছে। আজ আমি জমি থেকে আলু তুলে নিয়ে আসবো, তুই যাবি আমার সাথে? হ্যাঁ মালিক, আমি তোমার সাথে যাব আর তোমার কাজে সাহায্য করব। তুমি আমাকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, তুই আয় তবে আমার সাথে। লালি, চল এবার আমরা বাড়িতে যাই, আমার আলু তোলা শেষ হয়ে গেছে। একি মালিক, এ তুমি কি করছো? আলুর বস্তা তুমি মাথায় নিচ্ছ কেন? এত ভারী বস্তা তুমি বহন করলে তো তোমার অনেক কষ্ট হবে। লালি, তুই এসব কি বলছিস? আলুর বস্তা আমি মাথায় নিব না তো কে নিবে? কষ্ট হলেও তো আলুগুলো বাড়িতে নিয়ে যেতে হবে নাকি? আমি থাকতে তুমি কেন কষ্ট করবে মালিক? আমি এই আলুর বস্তা বহন করে নিয়ে যাব। তুই কি করে বস্তা বহন করবি লালি? তুই তো একটা ছাগল, তুই কি পারবি এই আলুর বস্তা বহন করতে? তুমি আমার পিঠে আলুর বস্তা দিয়েই দেখো না আমি পারি কিনা। এরপর টুনি লালির পিঠে আলুর বস্তা তুলে দেয় আর লালি আলুর বস্তা বহন করে বাড়িতে নিয়ে যায়। আরে বাহ লালি, তুই তো আমার অনেক বড় উপকার করলি। তুই কি সুন্দর আলুর বস্তাটা বাড়িতে নিয়ে এসেছিস, আমি তো ভাবতেই পারছি না। এভাবেই লালি টুনিকে নানা কাজে সাহায্য করত। আর লালির এমন কাজ করা দেখে তোতা বলতে থাকে, কি ব্যাপার, টুনির পোষা ছাগল আবার জাদু জানে নাকি? না হলে ছাগল হয়ে এত ভারী বস্তা টুনির ছাগল কি করে বহন করে? আমি এমন ছাগল তো কখনো দেখিনি। এই ছাগলটাকে যদি আমি নিয়ে যেতে পারি, তবে এই ছাগলটা আমারও ভারী জিনিসগুলো বহন করে দিতে পারবে। না, আমাকে দেখছি কিছু একটা করতেই হবে। লালি, আমি একটু সুখী দিদির বাড়িতে যাচ্ছি, তুই বাড়িতে সাবধানে থাকিস কেমন? ঠিক আছে মালকিন, তুমি কোনো চিন্তা করো না। এরপর টুনি সুখী ভাইরার বাড়িতে চলে যায় আর এদিকে তোতা টুনির বাড়িতে আসে লালিকে চুরি করে নিয়ে যেতে। এই তো, আমি টুনির পোষা ছাগলকে পেয়ে গেছি। এবার একে আমি আমার বাড়িতে নিয়ে যাব আর আমার বিভিন্ন কাজে এই ছাগল আমাকে সাহায্য করবে। আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি ছাগলটাকে নিয়ে কেটে পড়ি। একথা বলে তোতা টুনির পোষা ছাগলকে টানতে টানতে তার বাড়িতে নিয়ে যেতে থাকে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে দাও।
একদম চুপ। আর একটা কথা বলেছিস তো তোকে এখানেই মেরে ফেলবো। চুপচাপ আমার সাথে আমার বাড়িতে চল, বুঝেছিস? লালি অনেক কাঁদতে থাকে, কিন্তু তোতা লালির কোনো কথাই শোনে না। তোতা লালিকে তার বাড়িতে নিয়ে যায়। এদিকে টুনি বাড়িতে ফিরে দেখে লালি নেই, তাই টুনি অনেক চিন্তায় পড়ে যায়। এ কি, আমার লালি কোথায়? কে আমার লালিকে নিয়ে গেল? লালি, আমার লালি কোথায় তুই? ফিরে আয় লালি, ফিরে আয়। কবুতর দাদা, তুমি কি আমার লালিকে দেখেছো? আমি আমার লালিকে কোথাও খুঁজে পাচ্ছি না। এ কি বলছিস টুনি? তুই লালিকে কোথাও খুঁজে পাচ্ছিস না? আজ তো লালিকে আমি কোথাও দেখিনি। তুই আশেপাশে গিয়ে খুঁজে দেখ, লালি হয়তো কোথাও আছে। কাকুলি দিদি, কাকুলি দিদি, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে টুনি? তুই এভাবে কাঁদছিস কেন? কাকুলি দিদি, আমি লালিকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি লালিকে দেখেছো? না টুনি, আমি তো লালিকে দেখিনি। তুই অন্য কোথাও গিয়ে দেখ। হায় হায় রে, লালি কোথায় চলে গেল? আমি এখন আমার লালিকে কোথায় খুঁজবো? আমার একমাত্র সম্বল যে লালি ছিল, তাকেও যে আমি হারিয়ে ফেললাম। হায় হায় রে। টুনি লালিকে খুঁজে না পেয়ে অনেক কাঁদতে থাকে। এদিকে তোতা লালিকে পেয়ে অনেক হাসতে থাকে। আ আ আ আ আ এই ছাগল, তুই এবার আমার সব কথা শুনে চলবি, বুঝেছিস? না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমাকে আমার মালকিনের কাছে নিয়ে যাও, আমি আমার মালকিনের কাছে যাব। তোকে বলেছি না তুই বেশি কথা বলবি না, তাহলে তোকে মেরে ফেলবো। তবুও তুই বেশি কথা বলছিস, তোর তো সাহস কম নয়। এরপর তোতা লালির উপর অনেক অত্যাচার করতে থাকে। আর অন্যদিকে টুনি লালিকে খুঁজে না পেয়ে তার বাড়িতে চলে আসে। আর এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন টুনি দেখতে পায় তোতা লালিকে দিয়ে আলুর বস্তা বহন করাচ্ছে। এ কি, ওই তো আমার লালি। তবে কি তোতা দাদা আমার লালিকে চুরি করে নিয়ে গেছে? আমি এক্ষুনি আমার লালিকে আমার বাড়িতে নিয়ে যাব। তোতা দাদা, তুমি তাহলে আমার লালিকে চুরি করে নিয়ে গেছো? আমার লালিকে আমার কাছে ফিরিয়ে দাও বলছি। কে বলেছে এটা তোর লালি? এটা আমার ছাগল, বুঝেছিস? না, এটা কিছুতেই হতে পারে না। তুমি আমার লালিকে চুরি করেছো। আমার লালিকে ফিরিয়ে দাও, নয়তো আমি বনের পাখিদের ডাকতে বাধ্য হব। ঠিক আছে, তুই বনের পাখিদের ডাক, দেখি কিভাবে প্রমাণ করে এটা তোর লালি। এরপর টনি বনের পাখিদের ডাকে। আর বনের পাখিরা এসে বলতে থাকে, আচ্ছা ছাগল, তুমি বলো তো তোমার আসল মালিক কে? আমার আসল মালিক হচ্ছে টুনি, আর তোতা আমাকে টুনি মালকিনের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছে। আমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছে, তাই আমি চাই তোতা পাখির উপযুক্ত শাস্তি হোক। চিত্ততো, তুই এত বড় একটা পাপ কাজ করেছিস, তা আবার এই বনের পাখির ওপর? তোকে তো কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না, তোকে এর শাস্তি পেতেই হবে। না, এসব মিথ্যে কথা। এই ছাগল আমার নামে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছে। না, আমি কোনো মিথ্যা কথা বলিনি। আমি সব বুঝে গেছি, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। এই বনে মাঝে মাঝে কিছু না কিছু চুরি হতো, তার কারণ হলো তোতা। তোতা এই বনে সবকিছু চুরি করতো, তাই তোতাকে শাস্তি পেতেই হবে। এ কথা বলে ঈগল টুনির পোষা ছাগলকে টুনির হাতে তুলে দেয় আর তোতাকে গাছের সাথে বেঁধে রাখে। এভাবেই তোতা তার কর্মের ফল ভোগ করে। আমার ঘরটা পুরো নড়বড়ে হয়ে গেছে। আমাকে এবার আমার ঘরটা মেরামত করতেই হবে। এরপর আমি এই বনের যত অনাথ বাচ্চাকে দেখতে পাবো সবাইকে আমার কাছে রেখে দেব। যাই দেখি আমার ঘর মেরামতের জন্য কোনো মিস্ত্রিকে পাই কিনা। এরপর বিন্দু মাসি মিস্ত্রি খোঁজার জন্য জঙ্গলে যায় আর পথে কালুর সাথে দেখা হয়। কিরে বিন্দু, এত হকচকিয়ে যাচ্ছিস কোথায় শুনি? আর বলো না কালু দাদা, আমার ঘরটা মেরামতের প্রয়োজন।
তাই তো আমি মিস্ত্রি খুঁজতে জঙ্গলে যাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। শোন, আমি মিস্ত্রি কাজের প্রশিক্ষণ নিয়েছি, তাই চল, আমি তোর বাড়িটাকে মেরামত করে দিচ্ছি। যাক কালু দাদা, তুমি আমার চিন্তা কমালে। তাহলে চলো, এক্ষুনি আমার বাড়িতে চলো। এরপর বিন্দু কালুকে নিয়ে তার বাড়িতে যায়। আর কালু কাঠ খড়ি জোগাড় করে বিন্দুর বাড়ি মেরামত করে। টানা 2 দিন লাগিয়ে কালু বিন্দুর বাড়ি মেরামত করিয়ে দেয়। নে বিন্দু, তোর বাড়ি ঠিক হয়ে গেছে। এবার নিশ্চিন্তে তুই তোর বাড়িতে থাকতে শুরু কর। তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা। এরপর কালু সেখান থেকে চলে যায়। ওই দিনই জঙ্গলে এক মর্মান্তিক ঘটনা ঘটে যায়। মুন্নি নামের এক পাখি তার 2 কন্যা টুকি আর টুনটুনকে রেখে মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। খবর পেয়ে বিন্দু সেখানে আসে আর ছানা দুটোকে বুকে জড়িয়ে নিয়ে বলে, তোরা কাঁদিস না রে মা, কাঁদিস না। এভাবে কাঁদলে কি তোদের মা ফিরে আসবে? না কেঁদে কি করবো বলো, আমাদের যে মা বাবা বলতে আর কেউ রইলো না। আমরা তো বুঝে অনাথ হয়ে গেলাম। কে বলেছে তোরা অনাথ? তোদের এই বিন্দু মাসি তো আছে তোদের সাথে। আর আজ থেকে তোরা আমার সাথে আমার বাড়িতেই থাকবি। তোদের এই বিন্দু মাসি তোদের কোনো কিছুর অভাব রাখবে না। এরপর বিন্দু মাসি 2 ছানাকে নিয়ে তার বাড়িতে যায় আর ওদের অনেক ভালোভাবে দেখাশোনা করতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আর 2 বোন তাদের বাবা মার শোক কাটিয়ে ওঠে আর বিন্দু মাসিকেই তারা আপন করে নেয়। বিন্দু মাসি, তোমার কেউ নেই কেন? তুমি বুঝি আমাদের মতোই অনাথ? আমার সবকিছুই ছিল রে, বাবা মা ভাই বোন সবাই ছিল। বড় একটা বাড়ি ছিল আর সেখানেই আমরা সবাই থাকতাম। কিন্তু একদিন এক ঝড়ের রাতে দমকা হাওয়া এসে আমার পরিবারের সবাইকে নিয়ে চলে যায়। আর আমি একাই অনাথ হয়ে পড়ে থাকি তোদের মতো মিষ্টি ছানাদেরকে আদর যত্ন করে বড় করার জন্য রে। তোমার খুব কষ্ট তাই না বিন্দু মাসি? না রে সোনা, তোরা আসার আগে যদিও আমার একটু কষ্ট ছিল, কিন্তু এখন আর তা একদম নেই। শোন, তোরা 2 বোনে পড়তে বস। আমাকে এখন মাটির হাঁড়ি পাতিল বানাতে বসতে হবে। এরপর সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যেতে হবে রে। আচ্ছা ঠিক আছে বিন্দু মাসি। এরপর 2 বোন ঘরে গিয়ে পড়তে বসে। এদিকে বিন্দু তার মাটির হাঁড়ি পাতিল বানানোর কাজে বসে পড়ে। এরপর হাঁড়ি পাতিল বানিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এমন সময় সেখানে কালু কাকা আসে আর বিন্দুকে বলে, বিন্দু, তোর সাথে আমার কিছু কথা ছিল। তুই কিছু মনে না করলে আমার কথাগুলো একটু শুনবি? বলো না কালু দাদা, কি বলবি? আমি কিছু মনে করব না। বিন্দু, আমি তোকে সেই ছোট্টবেলা থেকেই অনেক পছন্দ করি, কিন্তু তোকে কখনোই বলা হয়ে ওঠেনি। বিন্দু, আমি তোকে খুব ভালোবাসি রে। আমি তোকে বিয়ে করে আমার ঘরের রানী বানাতে চাই। কালু দাদা, তুমি তোমার মনে যে স্বপ্নটা এঁকেছো তা পুরোটাই ভুল স্বপ্ন। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার ঘরে এখন 2টো সন্তান আছে। তুমি যদি আগে বলতে তাহলে আমি একটু ভেবে দেখতাম, কিন্তু এখন আর তা কখনোই সম্ভব না। আমি ওদের রেখে বিয়ে করতে পারবো না কালু দাদা। তুমি আমাকে ভুলে যাও আর আমার পথ থেকে সরে যাও। এরপর বিন্দু কালুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বিন্দু প্রত্যাখ্যান করে চলে যাওয়াতে কালু রেগে আগুন হয়ে যায়। ওই অনাথ ছানা দুটোর বিন্দু মাসি হওয়ার খুব শখ তোর, তাই না? আমি তোর ওই 2টো ছানাকেই দুনিয়া থেকে সরিয়ে দিব। তবুও আমার তোকে চাই। ওই ছানা দুটোর জন্যই তুই আমাকে প্রত্যাখ্যান করলি? এটা আমি কিছুতেই মেনে নিব না। এসব ভেবে কালু তার বাড়ি ফিরে যায় আর ছানা দুটোকে মারার পরিকল্পনা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে আর বর্ষাকাল বিরাট হয়ে থাকায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড়ের রাত দেখে কালু মনে মনে ভাবে, আরে বাহ, এই তো উপযুক্ত সময়। এই ঝড়ের রাতে যদি আমি ওই 2 ছানাকে মেরে ফেলি তাহলে ওদের চিৎকারও কেউ শুনতে পারবে না আর আমাকেও ধরতে পারবে না। এরপরেই আমি আমার বিন্দুকে আমার করে পাবো। এরপর কালু তার কাছে একটা ছুরি লুকিয়ে নিয়ে ঝড়ের রাতে বিন্দু মাসির বাড়িতে যায়। গিয়ে দেখে বিন্দু তার 2 ছানাকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। বাহ, এই সুযোগ। বিন্দু তার ছানাদের নিয়ে ঘুমিয়ে আছে। এক্ষুনি এই ছানাদের মেরে আমাকে পালিয়ে যেতে হবে।
এরপর কালু গুটি গুটি পায়ে হেঁটে বিন্দুর বিছানার কাছে যায়। আর যেই না ছুরি বের করে ওদের মারতে যাবে তখনই বিন্দুর ঘুম ভেঙে যায়। কালু দাদা, তুমি এটা কি করতে যাচ্ছিলে? না কালু দাদা না, তোমার এত বড় সাহস আমার ছানাদের মারতে এসেছো? আজ তো তোমার খবর আমি খারাপ করব। না মানে বিন্দু, ভুল বুঝছিস আমাকে। বিন্দু কালুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কালুকে আক্রমণ করে বসে। কালু কোনো উপায় না পেয়ে বিন্দুর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আর ঝড়ের রাতে বিন্দু মাটিতে পড়ে মারা যায়। আমার রানীকে তো আমি মেরেই ফেললাম, কিন্তু না মেরেই বা কি করতাম? একে না মারলে তো এ আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত, বাচ্চাগুলো ঘুমিয়ে। এই সুযোগে আমি এখান থেকে পালাই বাবা। এরপর কালু ঝড়ের রাতে বিন্দু মাসির বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে, ঝড়ও থেমে যায়। দুই ছানা ঘুম থেকে জেগে ওঠে, আর তারা উঠেই বিন্দু মাসির লাশ মাটিতে পড়ে থাকতে দেখে। বিন্দু মাসি, এ তোমার কি হয়েছে? বিন্দু মাসি, তুমি কথা বলো বিন্দু মাসি। বিন্দু মাসি। বাচ্চা দুটো খুব কাঁদতে থাকে। বাচ্চা দুটোর কান্নার আওয়াজ শুনে পাড়া প্রতিবেশীরা সবাই দৌড়ে আসে। আহারে, এই বিন্দুটাকে এভাবে নৃশংসভাবে কে মারলো? এই অনাথ ছানা দুটো আবার অনাথ হয়ে গেল। এবার কি যে হবে এই ছানা দুটোর? কে খাওয়াবে এদের? আর কেই বা থাকতে দিবে? এমন সময় কালু সেখানে আসে আর সবাইকে বলে, হয়তো ঝড়ের রাতে বিন্দু মাসি কোনো পাপ কাজ করতে গিয়েছিল, আর তার কারণেই হয়তো ওর এই অবস্থা হয়েছে। তোমরা চলো এখান থেকে, এই পাপির বাড়িতে আর এক মুহূর্তও নয়। বিন্দু মাসির মতো এই ছানারাও এখানে মরুক গিয়ে। কালুর কথা শেষ হতে না হতেই সেখানে বিন্দু মাসির আত্মা প্রকট হয়, আর বিন্দুর আত্মাকে দেখে কালুর গলা শুকাতে থাকে। আমি কোনো পাপী নই, আমি ভালো একটা বাঘ ছিলাম, কিন্তু এই কালু আমাকে বাঁচতে দেয়নি, আমাকে হত্যা করেছে ওর প্রস্তাবে রাজি না হওয়ার কারণে। এবার তো ওকে আমি ছাড়বো না। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই বিন্দুর আত্মা কালুকে হত্যা করে আর মৃত্যুর প্রতিশোধ নেয়। কালুকে চোখের সামনে মরতে দেখে সবাই ভয়ে আটকে কাঁপতে থাকে। তোমরা ভয় পেও না, আমি তোমাদের কিচ্ছু করব না। আমি শুধু আমার দুই ছানার সাথেই থাকবো। তোমরা চলে যাও। এরপর সবাই সেখান থেকে চলে যায়, আর বিন্দু মাসির আত্মা তার দুই ছানাকে নিয়ে তার বাড়িতেই থাকতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আমার সামনে থেকে সরে যাও সাপুরে, নয়তো এটাই হবে তোমার জীবনের শেষ দিন। বাবা, তোর মুখের জোর তো এখনো কমেনি দেখছি নাগিন। আগে তো নিজের দিকে চেয়ে দেখ, আমি তোকে কিভাবে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দিয়েছি, আর তুই কিনা আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছিস নাগিন। কান খুলে শুনে রাখ, আমি এতটাই ক্ষমতা সম্পন্ন যে তোর মতো একটা নাগিনের বিষে আমার মৃত্যু সম্ভব নয়। হয়তোবা তোর ছোবলে আমি জ্ঞান হারাবো, কিন্তু মারা যাব না। তাই তুই আমাকে অযথা মৃত্যুর ভয় দেখাস না। ভালোই ভালোই বলছি, তুই তোর ডিমগুলো দে আমাকে। কখনো না শয়তান সাপুরে, আমার প্রাণ থাকতে তুই কিছুতেই আমার ডিম পাবি না। আমার ডিমের দিকে নজর দেওয়ার ভয়াবহতা এবার তুই ভালো করে বুঝতে পারবি। এই কথা বলে নাগিন সাপুরেকে ছোবল দেয়, আর সাপুরে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আহ, শয়তান নাগিন, কি করলি এটা তুই? তুই ভালো করে জানিস আমি তোর বিষে মরবো না, তবুও তুই আমাকে ছোবল দিলি। তোর ভালো হবে না নাগিন, তোর ভালো হবে না। এর জন্য তোর খুব খারাপ কিছু ঘটবে ভবিষ্যতে, তুই দেখে নিস। এসব কথা বলতে বলতেই সাপুরে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর নাগিন দ্রুত সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যেতেই নাগিন একটা পাখির বাসা দেখতে পায়। আমার শরীর থেকে যেভাবে রক্তপাত হচ্ছে তাতে আর দেরি করা যাবে না। খুব তাড়াতাড়ি ডিমগুলো দিতে হবে, মৃত্যু যে আমার অনেক কাছে। এরপর নাগিন পাখির বাসাতে যায়, আর পাখির বাসাতেই একে একে 3টা ডিম দেয়। বড্ড শান্তি পেলাম। এখন মরে গেলেও আর আফসোস থাকবে না আমার। তবে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। না জানি এটা কোন পাখির বাসা, তবে ঈশ্বর তোমার কাছে একটাই প্রার্থনা করি যে পাখিরই বাসা হোক না কেন এটা, সেই পাখি যেন আমার ডিমগুলোকে ভালো করে রেখে রাখে। আমি যে মুমূর্ষু অবস্থাতেই অনেক কষ্টে ডিমগুলো দিয়েছি ঈশ্বর।
এসব কথা বলে নাগিন পাখির বাসা থেকে চলে যায়। আর কিছু দূর যেতে না যেতে নাগিন মারা যায়। আর এদিকে টুনি বাসায় ফিরে আসে। টুনি ভীষণ বোকা পাখি ছিল। হাই হাই, এ কি কাণ্ড! আমার বাসায় ডিম এলো কোথা থেকে? আর চারদিকে বা এমন ফোঁটা ফোঁটা রক্ত কিসের? আমি তো এতক্ষণ বাসাতেই ছিলাম না। তবে আমার বাসাতে ডিম দিল কে? না, আমার বাসায় তো কেউ ডিম দেওয়ার কথা নয়। তবে কি কাল রাতে আমি ঘুমের ঘরে ডিম দিয়েছিলাম আর সকালবেলা খেয়াল না করে বাইরে চলে গেছি? সত্যি আমি ভীষণ বোকা। নিজের ডিমের প্রতি আমার খেয়ালই নেই। যাই হোক, আর ভেবে কাজ নেই। ডিম যখন দিয়েছি, এবার তো ডিমে তা দিতে হবেই আমাকে। এসব চিন্তা ভাবনা করে বোকা টুনি ডিমে তা দিতে শুরু করে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর ডিম ফুটে তিনটে সাপের ছানা বের হয়। এ দেখে টুনি হাই হাই, আমি এ কি বিপদ ডেকে আনলাম! নিজ হাতে জম ডেকে ঘরে আনলাম নাকি আমি? এবার তো মৃত্যু নিশ্চিত আমার। এগুলো তো দেখছি সাপের ছানা। তার মানে ওই 3টে ডিম আমার নয়, ওগুলো তো সাপের ডিম ছিল। আর আমি বোকামি করে কিনা সাপের ডিমে তা দিয়েছি। মা, উমা, তুমি কি বিড়বিড় করছো গো? আমাদের তিনজনের তো বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমাদের খেতে দাও না গো মা। কি কাণ্ড! এরা তো দেখছি আমাকে আবার মা মা বলে ডাকছে। তবে কি এরা আমারই ছানা? আজকাল কি পাখিদেরও সাপের ছানা হয় নাকি? তাই হয়তো হবে। এরা নিশ্চয়ই আমারই ছানা। আর ওরা তো আমাকে দংশন করছে না। যাই হোক, ডিমে তা দিয়েছি যখন, তবেই 3 সাপের ছানার আমি মা। এরপর থেকে টুনি তার 3 সাপ ছানাকে মায়ের মতো ভালোবাসতে শুরু করে। এ কি কাণ্ড! টুনির 3 সাপের ছানা! বলি হারে টুনি, তোর কি কখনো কাণ্ডজ্ঞান হবে না নাকি? হ্যাঁ, তুই জেনে শুনে এভাবে নিজের বিপদ নিজে ডেকে এনেছিস কেন বলতো? তুই যে 3টে সাপের বাচ্চা পালছিস, এগুলো বড় হয়ে তো তোকেই দংশন করবে রে। না না দিদি, তুমি ভুল ভাবছো। সন্তান কখনো মাকে দংশন করে না। আমি তো ওদের তা দিয়ে ফুটিয়েছি। ওরা আমাকে দংশন করবে কি করে বলো তো? আসলে রে, তুই বড্ড বোকা। পাখির ছানা কখনোই সাপ হয় না, বুঝতে পেরেছিস? এই 3টি তো সাপের ছানা। দেখ, আমি তোকে ভালো করে বোঝালাম। এরপরেও যদি তুই না বুঝিস, তবে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাক টুনি। এই সাপের ছানারাই একদিন তোর মৃত্যু ডেকে আনবে। এসব কথা বলে কাকলি কাক সেখান থেকে চলে যায়। কিন্তু টুনি কাকলি কাকের কথায় কোনো কান দেয় না। বরং টুনি তার 3 সাপের ছানাকে নিয়ে ভালোভাবেই দিন কাটাতে থাকে। কিন্তু এদিকে যে টুনির 3 সাপের ছানাকে নিয়ে সাপুরে কি পরিকল্পনা করছিল তা টুনি জানতেই পারে না। শয়তান নাগিন, আমাকে দংশন করে অজ্ঞান করে দিয়ে কি ভেবেছিস তুই আমার কুনজর থেকে তোর ডিম বা ছানাকে রক্ষা করতে পারবি? কখনোই না। আমি যে করেই হোক তোর ছানাদের কাছে পৌঁছাবই। শুধু একটা বার তোদের সন্ধান পাই, আর আজকে আমি তোর ছানাদের খুঁজতে বের হব। এই কথা বলে সাপুরে তার ঝোলা থেকে একটা কড়ি বের করে আর কড়িটা হাতে নিয়ে মন্ত্র পড়তে থাকে। জাদুর করি পথ দেখা, নিয়ে যা আমাদেরকে ওই নাগিনের বংশধরের কাছে। সাপুরে কথা বলতেই কড়িটা হাওয়ায় ভাসতে থাকে আর হাওয়ায় ভেসে চলতে থাকে। আর সাপুরেও কড়িটার পিছু পিছু চলতে শুরু করে। এই তো আমার জাদুর করি এখানে এসে থেমে গেছে। তার মানে এই 3 ছানাই ওই শয়তান নাগিনের। আমার হাত থেকে আর তোদের রক্ষে নেই। তোদের মা আমার হাত থেকে পালিয়েছিল ঠিকই, কিন্তু তোরা আমার হাত থেকে আর নিস্তার পাবি না। কে তুমি? তুমি এসব কি কথা বলছো? আর আমাদের মা পালিয়েছিল মানেটা কি? মানে বুঝিস না? তবে শোন, তোর মা ছিল বিষধর নাগিন, আর সেই সুবাদে তোরা 3 ছানাও বিষধর। আর তোদেরকেই তো আমার ভীষণ দরকার। তোদেরকে আমি আমার বশে রেখে নিজের মতো করে পরিচালিত করব। কিন্তু তোদের মা সেটা হতে দিতে চাইছিল না, তাই আমাকে ছোবল মেরে সে পালিয়েছিল। তার মানে এরা 3 জন সত্যি আমার ছানা নয়? তবে যাই হোক, আমি যখন এই ছানাদের জন্ম দিয়েছি, তবে আমি এই ছানার মা। হয়েছে টুনি, থাক, তোকে আর মা সাজার নাটক করতে হবে না। 3 সাপের ছানাকে আমার হাতে তুলে দে। ওদেরকে যে আমার ভীষণ দরকার, আমি যে ওদেরকে বন্দি করব। এসব কথা বলে সাপুরে 3 ছানার দিকে এগোতে থাকে। আর তখনই টুনির রাগে খেপতে খেপতে একটা লাঠি এনে
সাপুরের মাথায় জোরে একটা আঘাত করে আর সাপুরের মাথা থেকে রক্ত পড়তে পড়তে সাপুরে অজ্ঞান হয়ে ধপাস করে মাটিতে পড়ে যায় আর 3 সাপের ছানা সাপুরেকে দংশন করে। তখনই সাপুরের শরীর নীল হয়ে সাপুরে সেখানেই মারা যায়। শয়তান সাপুরে এসেছিল আমার ছানাদের বন্দি করতে, কিন্তু আমি বোকা হলেও নিজের ছানাদের ঠিক রক্ষা করতে পারি। আর মা, আমরা সাপের ছানা হলেও তোমাকে মা হিসেবে জেনেছি। আমরা চিরকাল তোমার সাথে থাকবো মা। 3 সাপছানার কথা শুনে টুনি অনেক খুশি হয় আর টুনি তার সাপছানাদের নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।